আজকে আমরা আলোচনা করব, দেখো তোমাদের সিলেবাসে রয়েছে রিসার্চ ম্যাথোডোলজি। সেই রিসার্চ ম্যাথোডোলজির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের বিষয় রয়েছে, তা হলো মেথড অফ রিসার্চ। আমরা গবেষণা কাকে বলে আমরা পড়েছি, রিসার্চ ডিজাইনও পড়েছি। এখন প্রশ্ন হচ্ছে কোন কোন পদ্ধতিতে গবেষণা করা হয়, গবেষকরা কোনো গবেষণা করতে গেলে কোন কোন পদ্ধতি অবলম্বন করেন। দেখো, গবেষণা কি না, বৈজ্ঞানিক পদ্ধতিতে বিভিন্ন তথ্য সংগ্রহ করে তাকে প্রক্রিয়াকরণ করে কোনো সাধারণীকরণ বা সিদ্ধান্তে যখন পৌঁছই তখন তাকে আমরা গবেষণা বলি। তো এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে তথ্য সংগ্রহ। আর এর জন্য কতকগুলো পদ্ধতির প্রয়োজন রয়েছে, যাকে আমরা প্রধানত শুধু যে তথ্য সংগ্রহ তা নয়, তথ্য সংগ্রহ করে তা থেকে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছবো, একেই বলছি আমরা কি না গবেষণা পদ্ধতি, মেথড অফ রিসার্চ। দেখো, অনেকগুলো পদ্ধতি আছে এর জন্য, একে একে আমরা আলোচনা করব সংক্ষেপে। আমরা একেবারে প্রথমে বলবো কি না ঐতিহাসিক পদ্ধতি, হিস্টোরিক্যাল মেথড। কাকে বলে ঐতিহাসিক পদ্ধতি? না, ঐতিহাসিক সমস্যা সম্পর্কে অনুসন্ধান চালানোর জন্য বৈজ্ঞানিক পদ্ধতির প্রয়োগই ঐতিহাসিক গবেষণা পদ্ধতি নামে পরিচিত। অর্থাৎ ইতিহাসের বিভিন্ন সমস্যা সম্পর্কে যখন আমরা তথ্য সংগ্রহ করি বৈজ্ঞানিক ভিত্তিতে, তখনই তাকে আমরা বলি ঐতিহাসিক পদ্ধতি। এই ধরনের গবেষণায় কি হয় না, এই ধরনের গবেষণায় অতীতের ঘটনা ও পরিবর্তনের আলোকে বর্তমানকে সঠিকভাবে বোঝার জন্য এবং ভবিষ্যৎ সম্পর্কে সঠিক ধারণা লাভের জন্যে গবেষকরা ইতিহাস থেকে তথ্য সংগ্রহ করে সেগুলোকে যাচাই বাছাই করে একটি সিদ্ধান্তে বা ব্যাখ্যাতে উপনীত হন। একেই আমরা ঐতিহাসিক পদ্ধতি বলি। অর্থাৎ ঐতিহাসিক বিভিন্ন ঘটনাবলী থেকে তথ্য সংগ্রহ করা হয়। এক্ষেত্রে আমরা প্রধানত তিনটি উৎস থেকে সেই তথ্য সংগ্রহ করে থাকি। কি কি সেই তিনটি উৎস? না, একেবারে প্রথমে যে সমস্ত ঐতিহাসিক দলিল নথিপত্র ব্যবহার করার উপায় বা সুযোগ গবেষকের রয়েছে তা ঐতিহাসিক গবেষণার তথ্য সংগ্রহের জন্যে একটি বিশেষ উৎস হিসাবে বিবেচিত হয়। অর্থাৎ যদি কোনো ঐতিহাসিক দলিল দস্তাবেজ থেকে থাকে, নথিপত্র থেকে থাকে, তা থেকে আমরা সহজেই কিন্তু ঐতিহাসিক তথ্য সংগ্রহ করতে পারি। আর কি না, ঐতিহাসিক গবেষণার অপর মূল্যবান উৎস হলো বিশেষ সমাজের জাতি, উপজাতি, সাংস্কৃতিক ইতিহাস, তাদের ব্যবহৃত বিভিন্ন দ্রব্যাদি যেমন পোশাক পরিচ্ছদ, ঘরবাড়ি, বাসনকোসন ইত্যাদি, এগুলো থেকেও কিন্তু এগুলো পর্যালোচনার মাধ্যমে কিন্তু আমরা ইতিহাস সম্পর্কে নানান তথ্য পেয়ে থাকি। এবং তৃতীয়ত নির্ভরযোগ্য সঠিক পর্যবেক্ষক ব্যক্তি এবং প্রত্যক্ষদর্শীদের দেওয়া বিবরণ। অর্থাৎ কোনো অঞ্চলে অনেক পুরনো মানুষ বেঁচে আছেন, তার কাছ থেকে তিনি সেই ইতিহাসের সেই ঘটনার সাক্ষী, বা তিনি বেঁচে নেই কিন্তু তার বংশধররা এখন রয়েছেন, তারা জানেন, তারা শুনেছেন, হয়তো সরাসরি প্রত্যক্ষ না করলেও তারা কিন্তু জানেন। এই ধরনের উৎস থেকে কিন্তু আমরা বিভিন্ন ঐতিহাসিক তথ্য আমরা পেয়ে থাকি। এই পদ্ধতিতে আমরা গবেষণা করে থাকি, একেই আমরা বলবো ঐতিহাসিক পদ্ধতি। এবার দ্বিতীয় পদ্ধতি কি? দ্বিতীয় পদ্ধতি না দার্শনিক পদ্ধতি, ফিলোসফিক্যাল মেথড। এটা কি না, এই দার্শনিক পদ্ধতি হলো অন্তর্দৃষ্টি। অর্থাৎ গবেষক তার অন্তর্দৃষ্টির মাধ্যমে, তার মনের দ্বারা, তার
ভেতরের যে সত্তা, চিন্তা ভাবনা, এর মাধ্যমে কি করবেন না তিনি বিভিন্ন তথ্য সংগ্রহ করবেন, তিনি ঘটনা বুঝতে পারবেন, তার ভিত্তিতে তিনি তার গবেষণা কার্য সম্পাদন করবেন। অর্থাৎ বুঝতে পারা বা অনুধাবন করার মাধ্যমে গবেষক কি না বিভিন্ন তথ্য কিন্তু তিনি সংগ্রহ করবেন তার গবেষণা কার্যে। একে সম্যকভাবে উপলব্ধি করার সাথে তুলনা করা যায়। ওই যে বললাম উপলব্ধি, একজন গবেষক সবসময় যে প্রত্যক্ষ তথ্য পাবে, নথি পাবে এমনটা নয়। তিনি কি করবেন না তার তো একটা উপলব্ধি রয়েছেন, তিনি একটা ঘটনা দেখলেন, শুনলেন, উপলব্ধির মাধ্যমে কিন্তু তিনি সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারবেন। একেই আমরা প্রধানত দার্শনিক পদ্ধতি বলি। অর্থাৎ দার্শনিক পদ্ধতি দ্বারা সমাজ বিশ্লেষণ অনেকটা জীবন্ত অর্থবহ হয়ে ওঠে। অর্থাৎ যা কিছু দেখছি, যা কিছু ঘটছে তা সবসময় কিন্তু সঠিক সিদ্ধান্ত প্রদানের জন্য যথেষ্ট নয়। আমরা সেই ঘটনা প্রবাহের কারণ, এমন ঘটনা আমরা দেখলাম যে ঘটনা দেখেই কোনো সিদ্ধান্তে পৌঁছে গেলাম এমনটা নাও হতে পারে, হতে পারে সে ঘটনা ব্যতিক্রম, সে ঘটনা ঘটে না। আমাকে আলোচনা করতে হবে, গবেষণার সঠিক দিশা পেতে গেলে সেই ঘটনা ঘটার প্রেক্ষিত বা সেই ঘটনা কার্যকারণ কি সম্পর্ক রয়েছে। অর্থাৎ ওই যে বললাম গবেষকের অন্তর্দৃষ্টির মাধ্যমে, তার অনুধাবন বা উপলব্ধি করার ক্ষমতার মাধ্যমে যখন গবেষণা কার্য সম্পাদিত হয় তখন সেই পদ্ধতিকে আমরা বলবো কি না দার্শনিক পদ্ধতি। এবার 3 নম্বর নৃতাত্ত্বিক পদ্ধতি, অর্থাৎ কি অ্যানথ্রোপোলজিক্যাল মেথড। এটা কি না এটা হলো জীবজগতের পরিবর্তন ও সামাজিক বিবর্তনের ফলে মানুষের আচার অনুষ্ঠান, রীতিনীতি ও মানবজাতির পার্থক্য বিবর্তনের ধারায় সামাজিক জীবনে যে রূপান্তর ঘটায় সেই সম্পর্কে গবেষণা ও আলোচনার জন্য সমাজবিজ্ঞানীগণ এই পদ্ধতি ব্যবহার করেন। অর্থাৎ মানুষের আচার আচরণ, রীতিনীতি এগুলোর ওপর ভিত্তি করেই কিন্তু এই নৃতাত্ত্বিক গবেষণা সম্পাদিত হয়। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এটা কি না এই পদ্ধতি প্রয়োগের দ্বারা সমাজের মধ্যে সাংস্কৃতিক সংকট উত্তরণে ও নানা আচার অনুষ্ঠানের মধ্যে যে পার্থক্য আমরা সেগুলোকে তুলে ধরতে পারি। এক্ষেত্রে গবেষককে ওই নির্দিষ্ট এলাকায় থাকতে হয়, সেখানকার মানুষের সাথে মিশতে হয়, তাদের আচার আচরণ, তাদের রীতিনীতি অনুধাবন করতে হয়। তার মধ্য দিয়ে কিন্তু আমরা বা গবেষকরা কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারেন এবং তিনি তার গবেষণা কার্যটি সম্পাদন করতে পারেন, এগিয়ে নিয়ে যেতে পারেন। অর্থাৎ কি না কোনো এলাকার সংস্কৃতির সাথে সম্পূর্ণভাবে মিশে গিয়ে গভীর অন্তর্দৃষ্টির সাথে তথ্য সংগ্রহ করতে হয়। এই পদ্ধতিতে যখন আমরা করি অর্থাৎ ওই এলাকার মানুষের সাথে মিশে যেতে হবে, মানুষের সরাসরি জীবনযাপন, আচার আচরণ, রীতিনীতি, আদব কায়দা এগুলো পর্যবেক্ষণ করব এবং তার মধ্য দিয়ে আমরা গবেষণা কার্য সম্পাদন করব। ক্লিয়ার? এবার 4 নম্বর হচ্ছে পরীক্ষামূলক বা পরীক্ষাগার পদ্ধতি। এটাকে আমরা বলি এক্সপেরিমেন্টাল অর ল্যাবরেটরি মেথড। এটা কি না এটা পরীক্ষাগারে কোনো অনির্ভরশীল তথ্য নিয়ন্ত্রণ রেখে যে গবেষণা পরিচালনা করা হয় তাকে আমরা এক্সপেরিমেন্টাল বা ল্যাবরেটরিক্যাল মেথড বলে থাকি। এর দ্বারা কি হয়, এই পরীক্ষণ পদ্ধতি প্রাকৃতিক বিজ্ঞানের বিভিন্ন শাখায় গুরুত্বপূর্ণ বহুল প্রচলিত একটি পদ্ধতি। এটা বাস্তব কোনো উপাদান বা তথ্যের ওপর নির্ণয় করে এই ধরনের গবেষণা কাজ সম্পাদন করা হয়। অর্থাৎ কি না পরীক্ষণ পদ্ধতি একটি কৃত্রিম পরিবেশ বা ল্যাবরেটরিতে সম্পন্ন হয়ে থাকে। এই পরীক্ষামূলক পদ্ধতিতে পরীক্ষক এমনভাবে পরিস্থিতিকে সাজান যাতে কতকগুলো উপাদানকে অপরিবর্তিত রেখে বাকি উপাদানের পরিবর্তন করা যায়। অর্থাৎ প্রত্যেক ঘটনা বা পরিস্থিতি অনেকগুলো শর্ত ও সমন্বয়ে গঠিত। অর্থাৎ এক্সপেরিমেন্টাল মেথড হচ্ছে কোনো বিষয়কে আমরা
ল্যাবরেটরিতে নিয়ে এলাম, আমরা আমাদের গবেষণার টেবিলে আনলাম, সেই টেবিলে তাকে নানানভাবে পরীক্ষা নিরীক্ষা করে কোনো কিছু বর্জন করলাম, কোনো কিছু গ্রহণ করলাম। এর মাধ্যমে যখন আমরা গবেষণা কার্য সম্পাদন করব, তখন তাকে আমরা বলবো পরীক্ষণ পদ্ধতি বা এক্সপেরিমেন্টাল মেথড। এরপর কি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ্ধতি, বিষয়বস্তু বিশ্লেষণমূলক গবেষণা, কন্টেন্ট অ্যানালাইটিক্যাল রিসার্চ মেথড। এটা কাকে না, সাক্ষাৎকার, প্রশ্নমালা ও লিখিত বা মৌখিক ভাষার মাধ্যমে প্রাপ্ত তথ্যের রীতিবদ্ধ, বস্তু নিরপেক্ষ এবং সংখ্যাতাত্ত্বিক বিশ্লেষণ বা বর্ণনার ভিত্তিতে যে গবেষণা করা হয় তাকে বিষয়বস্তু বিশ্লেষণমূলক গবেষণা বলে। অর্থাৎ সাক্ষাৎকার, কোনো মানুষের সাথে আমি কথা বলছি, তার সাথে কথোপকথন হচ্ছে, বা প্রশ্নমালা, কোশ্চেনিয়ার নিয়ে আমি গিয়েছি কোনো এলাকায়, বিভিন্ন প্রশ্ন আমার মধ্যে রয়েছে, গবেষকের মধ্যে রয়েছে, সেই প্রশ্নগুলো করে উত্তর নিয়েছি। এই সবের মাধ্যমে কোনো বিষয়কে আমি এই কাজগুলো কখন করতে যাব, আমি গবেষক কোনো একটা নির্দিষ্ট বিষয় সম্পর্কে তিনি জানতে চাইছেন, তাহলে সেই বিষয় সম্বন্ধে তিনি প্রশ্নমালা তৈরি করেছেন, কি কি প্রশ্ন তিনি উত্তর চাইছেন এলাকাতে। বা কোনো মানুষের সাথে যখন সাক্ষাৎকার করছেন, কথাবার্তা করছেন, তিনি ওই নির্দিষ্ট বিষয়ে করবেন। এর মধ্য দিয়ে এই পদ্ধতিতে তিনি গবেষণা কার্য সম্পাদন করছেন। এই গবেষণায় গবেষক বিভিন্ন যোগাযোগের মাধ্যমে প্রকাশিত বিষয়বস্তু সংগ্রহ করেন। নানান যোগাযোগের মাধ্যমে তিনি, ওই যে প্রশ্নমালা, সাক্ষাৎকার তো বলেইছি, তাছাড়াও তিনি টেলিযোগাযোগ, ডাক যোগাযোগ, ইন্টারনেট, নানান মাধ্যমে তিনি কি করবেন, তিনি তথ্য নেবেন এবং কোনো সিদ্ধান্তে তিনি উপনীত হবেন। এই গবেষণার অনেক সুবিধা রয়েছে, অনেক অসুবিধা রয়েছে। না, সুবিধাগুলো কি কি? না, বিষয়বস্তু বিশ্লেষণ পদ্ধতিগত দিক থেকে সহজ ও সুবিধাজনক। সহজে গেলাম, জানলাম, ওই বিষয়ে মানুষের সাথে মিশলাম, বুঝলাম, তথ্য সংগ্রহ করলাম। এই গবেষণার সময় ও অর্থ কম লাগে, কম সময়ে হয়ে যায়। একজন মাত্র গবেষক গবেষণা কার্য সম্পাদন করতে পারেন। আমি গবেষক, আমি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বিভিন্ন তথ্য সংগ্রহ করলাম, ওই বিষয়ে সম্পর্কে জানলাম এবং আমি সিদ্ধান্তে উপনীত হলাম। অথবা আমি ইন্টারনেট, বিভিন্ন যোগাযোগের মাধ্যম ব্যবহার করে আমি অনেক কিছু জানতে পারি। এরকম নানান সুবিধাগুলো রয়েছে, কিছু অসুবিধাও রয়েছে। কী কী? না, বৈজ্ঞানিক বিশ্লেষণ করতে গিয়ে বিশ্লেষক তার নিজের মতামত দ্বারা প্রভাবিত হতে পারে। যেহেতু একা এই গবেষণা কার্য করছি, আমি নিজে বুঝেছি, নিজে সাক্ষাৎকার নিয়েছি, অতএব আমার মত গবেষণা পত্রে প্রকাশিত হয়ে যেতে পারে। সেই মত সবসময় যে সঠিক হবে এমনটা নাও হতে পারে, এই ভ্রান্তি থাকার সম্ভাবনা থেকে থাকে। সীমাবদ্ধ রেকর্ড সমূহ নিয়ে কাজ করতে হয়। অর্থাৎ ওই যে পুরনো কিছু তথ্য, কোনো বিষয়ের কিছু ইন্টারনেট থেকে বা কোনো দলিল দস্তাবেজ থেকে আমি পেয়েছি বা 10 জন মানুষকে জিজ্ঞেস করেছি, এটা কিন্তু পর্যাপ্ত নয়। ফলে এক্ষেত্রে তথ্যের সীমাবদ্ধতা থাকতে পারে। এছাড়া কি না, স্বাধীনতা ও অনমনীয়তার মাত্রা খুব কম থাকে। অর্থাৎ কোনো বিষয় সম্পর্কে যখন আমি করছি, সেই বিষয় সম্পর্কে আমি যা পেয়েছি তার উপর ভিত্তি করে আমি সিদ্ধান্তে আসছি। অর্থাৎ আমি খুব একটা পরিবর্তন করতে পারবো না আমার মতকে। আমি একটা নির্দিষ্ট বিষয়ে সীমাবদ্ধ এবং ওই বিষয়ে যা পাওয়া যায় তার উপর ভিত্তি করে গবেষণা কার্য এই পদ্ধতিতে সম্পাদিত হয়। ফলে অনেকটা অনমনীয় প্রকৃতি। মোটামুটি অসুবিধা, আরও অনেক অসুবিধে রয়েছে, মোটামুটি আমরা জানলাম। এরপরে কোন পদ্ধতি অবলম্বন করি? না, কেস স্টাডি গবেষণা পদ্ধতি খুব গুরুত্বপূর্ণ। এই কেস স্টাডি কি? কোনো একটি নির্দিষ্ট, সেই বিষয়ের মতো কোনো একটি নির্দিষ্ট বিষয়, সেটা নিয়েই আমরা স্টাডি করব। সেটা নিয়ে যখন আলোচনা করা হয়, গবেষণাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই গবেষণা, কিন্তু এইভাবেই কিন্তু প্রচুর গবেষণা এই পদ্ধতিতে সম্পাদিত হয়। অর্থাৎ কি না, এর দ্বারা সমাজ গবেষকগণ কোনো সামাজিক পরিস্থিতি, সমষ্টি বা ব্যক্তিকে যাচাই করে থাকেন। এই পদ্ধতিতে এক বা একাধিক ঘটনা পর্যবেক্ষণ করে একটি সাধারণ সূত্রে আসার চেষ্টা করা হয়। অনেক ঘটনা আমরা কেস স্টাডি করলাম, কোনো একটা বিষয়, বিভিন্ন তথ্য নিলাম, বিভিন্ন ঘটনা জানলাম,
সমস্ত প্রেক্ষিতে একটি নির্দিষ্ট সিদ্ধান্তে আমরা পৌঁছবো এই পদ্ধতিতে। এই ধরনের গবেষণায় বিশ্বাস করা হয় যে যে ঘটনাটি আমরা স্টাডি করছি সেটি সমস্ত ঘটনার না হলেও সমগোত্রীয় বহু ঘটনার প্রতিনিধিত্ব করবে। খুব গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ আমরা কোনো বিষয় নিয়ে, আমি বন্যার কারণ নিয়ে গবেষণা করছি, এখন সারা পৃথিবীর বহু জায়গায় বন্যা হয়, তাহলে আমি কি সমস্ত জায়গায় গিয়ে গিয়ে বন্যার কারণ অনুসন্ধান করব? তাহলে তো গবেষণা কার্য শেষই হবে না। তাহলে কি না, এই কেস স্টাডি মেথড অবলম্বন করতে পারি। আমি 2-3টি জায়গায় বিভিন্ন একটি পার্বত্য অঞ্চলে, একটি মালভূমি অঞ্চলে, একটি সমভূমি অঞ্চলে, বিভিন্ন জায়গায় আমি কয়েকটা এলাকায় আমি কেস স্টাডি করলাম, ওই এলাকাগুলোতে বন্যার কারণ অনুসন্ধান করলাম, এবং সেই কারণগুলো কিন্তু পৃথিবীর প্রায় সর্বত্র অধিকাংশ ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে। অর্থাৎ আমার কারণগুলো ওই সমস্ত এলাকাতেও বন্যার কারণ হিসাবে বিবেচিত হবে। এইভাবে যখন আমরা কতগুলো কেসকে স্টাডি করে কোনো সিদ্ধান্তে পৌঁছবো, গবেষণা করব, তখন তাকে আমরা কেস স্টাডি গবেষণা পদ্ধতি বলি। এর অসুবিধা রয়েছে, এগুলো আমরা পরে পড়ব। এর সুবিধা হচ্ছে কি না, এটা অনেক নমনীয়, এই গবেষণার অনেকটা চেঞ্জেবল, অনেক কম খরচে এই গবেষণা করা যায়, ঐতিহাসিক ব্যাখ্যা দেওয়া এই গবেষণার পক্ষে অনেকটা সহজ, পক্ষপাত জ্ঞান বৃদ্ধি হয় এই গবেষণা। যত এই ধরনের কেস স্টাডি করব আমরা, তত আমরা জানতে পারবো। এরকম নানান সুবিধা রয়েছে। অসুবিধা হচ্ছে কি, পক্ষপাত দুষ্টতা, না গবেষক কি না পক্ষপাত দুষ্ট হতে পারে, কোনো একটা নির্দিষ্ট পক্ষ বা নির্দিষ্ট বিষয়ের প্রতি গবেষক অনেকটা ঝুঁকে পড়তে পারেন, ফলে গবেষণা সঠিক নাও হতে পারে। অধিক মাত্রায় স্মৃতি নির্ভর, কবে কোথায় কি দেখেছিলাম, একটা জায়গা দেখলাম, 10টা জায়গা দেখে আমি বসে যখন সিদ্ধান্ত নিচ্ছি, তখন অনেকটা আমাকে ভাবতে হচ্ছে কি দেখেছিলাম, ওখানে কি হয়েছিল, এই ধরনের নানান অসুবিধে কিছু রয়েছে। মোটামুটি বিষয়টা আমি সংক্ষেপে তোমাদের কাছে বললাম। এরপর আরও একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি রয়েছে, যেটা সার্ভে মেথড বা জরিপ পদ্ধতি। অত্যন্ত গবেষণার কার্যে পদ্ধতি হিসাবে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এটি কি না, এটি কোনো একটি বিশেষ বিষয়ে তথা প্রয়োজনে কোনো সামাজিক সমস্যার ওপর তথ্য সংগ্রহের জন্য এই পদ্ধতি অবলম্বন করা হয়। কোনো একটি নির্দিষ্ট জায়গাতে নির্দিষ্ট সমস্যা রয়েছে, আমরা সরজমিনে সেখানে যাব, সেইখানকার নানান তথ্য সংগ্রহ করব এবং সেই সংগৃহীত তথ্যের ওপর পর্যালোচনার মাধ্যমে আমরা কোনো সিদ্ধান্তে পৌঁছব। একে আমরা সার্ভে মেথড বলে থাকি। এর একাধিক বৈশিষ্ট্য থাকে কি না, এটি সামাজিক অনুসন্ধানের একটি পদ্ধতি, যার দ্বারা নির্দিষ্ট প্রক্রিয়ায় কাঙ্ক্ষিত তথ্য সংগ্রহ করা যায়। আমি যেটা বললাম, এটি বিশ্লেষণাধীন বিষয়ে একটি প্রতিনিধিত্বশীল অংশ অথবা উভয়ই অনুসন্ধান সক্ষম। জাতীয় নীতি নির্ধারণ, চাহিদা পূরণ এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডের পরিকল্পনা প্রণয়নে এটি পরিচালিত হয়। অর্থাৎ যে কোনো জায়গায় কোনো অর্থনৈতিক প্ল্যানিং করতে চাইছি, কোনো জায়গার ডিজাস্টার ম্যানেজমেন্ট করতে চাই, কোনো জায়গার সামাজিক উন্নয়ন ঘটাতে চাই, কোথাও শিক্ষার প্রসার ঘটাতে চাই, তাহলে সেখানে কি সমস্যাগুলো রয়েছে আগে সেই জায়গাকে সার্ভে করতে হবে। সেটা হাউসহোল্ড সার্ভে হতে পারে, এলাকাগত নানান পদ্ধতিতে আমরা সার্ভে করব। সেই সার্ভের মাধ্যমে সমস্ত তথ্য সংগৃহীত হবে এবং গবেষণা কার্য সম্পাদিত হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জরিপ মেথড। তারপর কি না, আরও অনেকগুলো পদ্ধতি রয়েছে, অত্যন্ত সংক্ষেপে বলছি। তুলনামূলক পদ্ধতি। তুলনামূলক পদ্ধতি কি না, অনেক সময় কি হয় না, বিভিন্ন বিষয়ের মধ্যে কম্পেয়ার করার প্রয়োজন হয়ে পড়ে। বিভিন্ন সামাজিক বিষয় রয়েছে, এই দুটোর মধ্যে কোনটা ভালো, কোনটা ক্ষতি করছে, কোন পদ্ধতি বেশি পরিমাণে মানুষ ব্যবহার করবে, কোন পদ্ধতির মধ্য দিয়ে সমাজ পরিচালিত হবে। অর্থাৎ দুটো পদ্ধতির মধ্যে যখন তুলনা করা হয়, তখন এই পদ্ধতি ব্যবহার করা হয়। কিনা বর্তমানে কোনো সামাজিক বিষয় অতীতে কেমন ছিল, বর্তমান সময়ে সেটি কীরকম, বা ভবিষ্যতে সেটি কীরকম পর্যায়ে পৌঁছবে, এই তুলনা করার জন্য আমরা এই তুলনামূলক পদ্ধতি
ব্যবহার করি বা এই পদ্ধতিতে গবেষণা কার্য সম্পাদন করি। এই পদ্ধতির মূল লক্ষ্য কি না বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে তুলনার মাধ্যমে তাদের জীবনযাপনের পদ্ধতির যে পার্থক্য, যে সমস্যা, তাদের সমাধান কল্পে গ্রহণীয় পদ্ধতি, এগুলো আমরা এই সমস্ত সিদ্ধান্তে পৌঁছব বলেই এই পদ্ধতিতে গবেষণা কার্য করা হয়ে থাকে। তো সাধারণত তুলনামূলক পদ্ধতি প্রয়োগ দুভাগে করা যায়। কি কি দুভাবে না, প্রথমত অতীত ও বর্তমান সমাজের মধ্যে তুলনা, আগে কেমন ছিল সমাজ ব্যবস্থা, এখন কেমন আছে, এই জন্য এই রকম ধরনের বিষয়ে এই গবেষণা পদ্ধতি ব্যবহার করি। আর কি না, অগ্রসর এবং অনগ্রসর জনগোষ্ঠীর মধ্যে তুলনা, পিছিয়ে পড়েছে কিছু সামাজিক মানুষ, অর্থনৈতিক, শিক্ষা, স্বাস্থ্য সমস্ত কিছু দিক থেকে অনুন্নত এলাকা, আর উন্নত এলাকার মধ্যে কম্পেয়ার করা হয় এবং তার মধ্য থেকে অনুন্নত এলাকার উন্নয়নের দিশা তৈরি করা হয়, তখন কিন্তু আমরা এই পদ্ধতিতে গবেষণা কার্য করে থাকি। আর কিছু পদ্ধতি রয়েছে, তা হলো কি না কার্যক্রম পদ্ধতি অর্থাৎ ফাংশনাল মেথড। এটা কি না ঐতিহাসিক এবং তুলনামূলক পদ্ধতির প্রক্রিয়ার ফলে এই কার্যক্রম পদ্ধতি গড়ে উঠেছে। অর্থাৎ এটা কি না সামাজিক কার্যকারিতা পদ্ধতি বলতে আমরা বুঝি যে সমাজের বিভিন্ন সংস্কার কার্যক্রম বিশ্লেষণ করা। যেহেতু সমাজের বিভিন্ন সংস্থা পারস্পরিক সম্পর্কে জড়িত, সেহেতু স্বতন্ত্রভাবে সংস্থার গঠন প্রণালী ও কার্যের বিশ্লেষণ করার মধ্য দিয়েই পারস্পরিক সম্পর্ক বোঝা যায়, তখন আমরা এই ধরনের পদ্ধতিতে গবেষণা সম্পাদন করে থাকি। এরপর আরও পদ্ধতি আছে, পরিসংখ্যান পদ্ধতি, স্ট্যাটিস্টিক্যাল মেথড। বিভিন্ন তথ্য সংগ্রহ করে সেই তথ্য নির্ভর আমাদের গবেষণা কার্য সম্পাদিত হয়। অর্থাৎ পরিসংখ্যান পদ্ধতি বলতে আমরা বুঝি সামাজিক তথ্যাদির সংখ্যাগুলো ও তার নির্দিষ্ট পরিমাণকে নিয়ে প্রকৃত সিদ্ধান্তে উপনীত হওয়া। একটা কথা মনে রাখবে, যে কোনো গবেষণায় যে পদ্ধতিতেই করি না কেন এই পরিসংখ্যান পদ্ধতি কিন্তু আমাদের গ্রহণ করতে হয়, তথ্য সংগ্রহ করতে হয়। তাহলে এটাকে আলাদা করে পড়ছি কেন না, কিছু কিছু আছে খুব ডেটা ওরিয়েন্টেড, যেমন কি না কোনো জায়গার জনসংখ্যা বৃদ্ধি, জনগণের ভোটাধিকার, অর্থনৈতিক অবস্থা, কৃষি শিল্পের উৎপাদন, এই সমস্ত বিষয়ে যখন আমরা কোনো গবেষণা করব তা অনেক বেশি কিন্তু স্ট্যাটিস্টিক্যাল বা তথ্য নির্ভর। এই পদ্ধতিগুলোকে আমরা বলছি কি না পরিসংখ্যান পদ্ধতি। এবং আরও একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি রয়েছে, তা হচ্ছে কি না ফোকাস দল আলোচনা পদ্ধতি, ফোকাস গ্রুপ ডিসকাশন। অর্থাৎ এটা একটা গুরুত্বপূর্ণ পদ্ধতি। এটা কি না অনেক সময় আমরা তথ্য সংগ্রহ করার জন্য আমরা কি না বিভিন্ন কোনো একটা জায়গায় গেলাম, কোনো গ্রামে গেলাম, আগে থেকে বলে রাখলাম ওই গ্রামে যাব, ওখানে একটা সভার মতো অনেক মানুষজন জড়ো হবেন, তারা জানবেন ওই বিষয়ে কি বিষয়ে আজকে এখানে আলোচনা হবে। সেখানে গবেষক যাবেন, গবেষক গিয়ে সবার কাছে কিছু প্রশ্ন করবেন, কিছু আলোচনা করবেন, সবাই তার উত্তর দেবেন, সবাই অংশগ্রহণ করবেন। এর মধ্য দিয়ে আমরা কিন্তু গবেষণার আসল তথ্য বা আমাদের জানার বিষয়গুলো জানতে পারবো এবং গবেষণা কার্য পরিচালিত হবে। একে আমরা গ্রুপ ডিসকাশন বলি। পরে এই পদ্ধতিগুলো কিন্তু আবার বিস্তারিতভাবে আমাদের পড়তে হবে, এগুলো সুবিধে কী, অসুবিধে কী, কী পদ্ধতিতে হয়ে থাকে। মোটামুটি এগুলো হচ্ছে আমি সংক্ষেপে আলোচনা করলাম, এগুলো গবেষণার পদ্ধতি। এবার তোমরা এটা বই থেকে বা বিভিন্ন লেখা থেকে ভালো করে এই পদ্ধতিগুলো পড়বে, আর একটু ডিটেলসে কিন্তু তোমাদের পড়তে হবে। আমি সংক্ষেপে ধারণাটা দিলাম তোমাদের।